উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রথম পত্রের গতিবিদ্যা অধ্যায়ের প্রাস সম্পর্কিত আলোচনার তৃতীয় লেকচারে সবাইকে স্বাগতম। আমরা প্রাস সম্পর্কে এর আগে যে আলোচনা করছি, এখন আমরা যদি একটি প্রাসকে নিক্ষেপ করলে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে এবং উচ্চতায় উঠতে কত সময় লাগবে, এটা কত দূরে গিয়ে পড়বে, এই জিনিসগুলোই আলোচনা করব। যদি আমরা মনে করি যে কোনো একটি প্রাসকে ভিনট বেগে নিক্ষেপ করা হলো থিটা নট কোণে, এটা নির্দিষ্ট সময় পর সর্বোচ্চ বিন্দুতে গিয়ে পৌঁছাইল। ধরলাম এই সর্বোচ্চ বিন্দুতে গিয়ে পৌঁছাইতে সময় লাগলো টিএম, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় লাগলো টিএম। তাহলে এই টিএম আমরা কিভাবে নির্ণয় করব? আমরা যেহেতু সর্বোচ্চ উচ্চতায় কোন দিকে যাচ্ছে, উলম্বের দিকে, তাহলে আমরা একটা কাজ করতে পারি। আগের মতো এই উলম্ব বরাবর একটা রেখা নিলাম। আমরা জানি একটি বেগের আদি দিকে দুইটা অংশ থাকে, একটা অনুভূমিক দিকে আর একটা উলম্ব দিকে। এই উলম্ব দিকের উপাংশটার মান হলো ভি নট সাইন থিটা নট। কোথায় গেল? পি বিন্দুতে। তাহলে নির্দিষ্ট একটি উচ্চতায় গেল। এখানে উপরে গেলে জিটা কি করে? জিটা সবসময় নিচের দিকে ক্রিয়া করে। তাহলে জি নিচের দিকে, এটা করলো কি তাহলে উপরের দিকে ক্রিয়া করবে। যদি আমরা এখন দেখি যে শেষ বেগ এখানে যাই কি হলো, ধরলাম ভি ওয়াই, শেষ বেগ হলো এখানে ভি ওয়াই, অর্থাৎ ওয়াই অক্ষের দিকে। এখন যদি আমরা একটু খেয়াল করি যে এখানে শেষ বেগের সূত্রটা, যেমন শেষ বেগ ভি সমান ভি নট প্লাস এটি, এই সূত্র অনুসারে যদি আমরা প্রয়োগ করি তাহলে আমরা পাবো কি, শেষ বেগ হলো কি ভি ওয়াই, আদি বেগ ছিল কি ভি নট টি। আদি বেগ বলতে এখানে বোঝাচ্ছে এই বেগটা ভি নট সাইন থিটা নট, আর জি মাইনাস বা প্লাস এটি, তাহলে এখানে লিখবো কি জি এবং টি। তাহলে দেখো এইটা আর এটা দুইটা যাচ্ছে কি উপরের দিকে, তাহলে এই দুইটা হলো কি প্লাস, আর জিটা আসতেছে নিচের দিকে, তাহলে হবে কি মাইনাস। এই হলো জিটি। যেহেতু আমরা টি এর পরিবর্তে টিএম ব্যবহার করছি, তাহলে আমরা এখানে লিখবো টিএম। এই সূত্রটা কোনখান থেকে আসলো? আমি যদি লিখতে চাই তাহলে ভি সমান ভি নট প্লাস এটি, এই একমাত্রিক সমীকরণ অনুসারে এই সমীকরণটা আসলো। অর্থাৎ এইভাবে তাহলে আমরা নির্ণয় করতে পারি। এখান থেকে যেহেতু সর্বোচ্চ বিন্দুতে শেষ বেগ ভিওয়াই, এই শেষ বেগটা হলো কি উপরের দিকে ছিল, কিন্তু সর্বোচ্চ বিন্দুতে যাওয়ার পর আর কিন্তু উপরের দিকে যাবে না, তাহলে শেষ বেগ হয়ে যায় কি শূন্য। শেষ বেগের মানটা হয়ে যাবে শূন্য। যদি আমরা শূন্য লিখি সমান ভি নট সাইন থিটা নট মাইনাস জি টিএম, তাহলে এখান থেকে যদি আমরা টিএম এর মানটা নির্ণয় করি তাহলে আমরা পাবো ভি নট সাইন থিটা নট ভাগ জি। এটাই হলো সর্বোচ্চ উচ্চতায় উঠতে প্রাসের সময়। আমরা এটা করতে এখন আমরা এর বিচরণ কাল বা উড্ডয়ন কাল নির্ণয় করতে পারি। বিচরণ কাল বা উড্ডয়ন কাল। উড্ডয়ন কাল, বিচরণ কাল বা উড্ডয়ন কাল। বিচরণ কাল বলতে ও পি ডি, এই পথে যেতে যে সময়টা লাগে সেটা হলো বিচরণ কাল। এই বিচরণ কাল আমরা কিভাবে নির্ণয় করব? বিচরণ কাল নির্ণয় করতে গেলে আমাদের অন্যভাবেও আমরা নির্ণয় করতে পারি, কিন্তু একটু সহজভাবে নির্ণয় বলতে পারি যে এখান থেকে উপরে যাইতে যেটুকু সময় লাগবে আর উপর থেকে নিচে আসতে ঠিক একই পরিমাণ সময় লাগবে। তাহলে এখানে যদি টিএম হয় তাহলে এদিকে নামতেও সময় লাগবে কি টিএম। তাহলে মোট এখান থেকে এখানে আসতে যে সময় লাগে তাকে বিচরণ কাল বলা হয়। একে বড় টি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা বড় টি কিভাবে নির্ণয় করতে পারি? এই টি সমান টিএম যোগ টিএম, তাহলে হলো 2 টিএম। তাহলে এই টিএম এর জায়গায় বসাই দিলে আমরা পাই যাব টি সমান 2 ভি নট সাইন থিটা নট ভাগ জি। এটাই হলো বিচরণ কালের সমীকরণ। এভাবে আমরা তাহলে বিচরণ কাল নির্ণয় করতে পারি। এটাকে আমরা অন্যভাবেও একটু নির্ণয় করতে পারি। এখন আমরা যদি প্রাসের সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করতে চাই তাহলে একটু খেয়াল করি, সর্বোচ্চ বিন্দু হলো এটা, তাহলে ভূমি থেকে উচ্চতা হলো এটা। আমরা এই উচ্চতাকে বা এই দূরত্বকে ওয়াই ধরছিলাম, তাহলে এবার ওয়াই সমান লিখতে পারি, যেহেতু সর্বোচ্চ উচ্চতা তাহলে বড় হাতের এইচ। তাহলে আমরা যেহেতু উলম্ব দিকে যাচ্ছে, তাহলে আমরা আগের মতো একটা দাগ নিয়ে কল্পনা করতে করি। উলম্ব দিকে হলে আদি বেগের মানটা হয় কি ভি নট সাইন থিটা নট, উলম্ব উপাংশ।
ভি নট সাইন থিটা নট। উপরের দিকে যাচ্ছে, জিটা করতেছে কি সবসময় নিচের দিকে টানতেছে, তাহলে জি নিচের দিকে টানতেছে, আর এটা উপরের দিকে যাচ্ছে। এবং সর্বোচ্চ বিন্দুতে, যখন সর্বোচ্চ বিন্দুতে পৌঁছায় যায় তখন কিন্তু সর্বোচ্চ বিন্দুতে ভিওয়াইটা হবে কি শূন্য। এবং আমাদের ভিওয়াই যদি এখানে শূন্য হয়ে যায় তাহলে আমরা এখান থেকে এই পর্যন্ত যাইতে সময় কত লাগে টিএম, তাহলে সময় ধরলাম টিএম। তাহলে আমরা এই সূত্র অনুসারে লিখতে পারি অতিক্রান্ত দূরত্ব কত উচ্চতায় গেল, তাহলে এটা হলো কি একটা দূরত্ব, এইচ নির্ণয় করব। তাহলে এইচ সমান, অর্থাৎ দূরত্বের সূত্র হলো এস সমান ভি নট টি প্লাস হাফ অফ এ টি স্কয়ার প্লাস মাইনাস। এই সূত্রের আলোকে যদি আমরা নিই তাহলে হলো উচ্চতা, এসটা হলো দূরত্ব, দূরত্ব বলতে উচ্চতা এইচ, এস এর পরিবর্তে লিখলাম এইচ। ভি নটটা হলো আদিবেগ, তাহলে উলম্ব দিকের আদিবেগ কি ভি নট সাইন থিটা নট, ভি নট সাইন থিটা নট। যেহেতু ভি নট সাইন থিটা নট একটা টি ছিল, টি না লিখে আমরা লিখবো কি টিএম, সর্বোচ্চ বিন্দুতে উঠতে সময় লাগে টিএম। এখন এর পরিবর্তে লিখবো কি জি, তাহলে হাফ জি আর টি এর পরিবর্তে টিএম স্কয়ার। এখন যেহেতু এটা উপরের দিকে, জিটা হলো কি নিচের দিকে, তাহলে জিটা হবে কি মাইনাস। তাহলে আমরা লিখলাম এইচ সমান ভি নট সাইন থিটা নট টিএম মাইনাস হাফ জি টিএম স্কয়ার। এইচ সমান লিখতে পারি ভি নট সাইন থিটা নট, টিএম এর মানটা আমরা আগে নির্ণয় করছি ভি নট সাইন থিটা নট ভাগ জি, ভি নট সাইন থিটা নট ভাগ জি মাইনাস হাফ জি, এটার মানটা হলো ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা নট, নিচে হলো জি এর পর স্কয়ার, টি এম স্কয়ারের মানটা বসাই দিলাম। এখান থেকে আমরা লিখতে পারি এইচ সমান ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা নট ভাগ হলো জি মাইনাস হাফ, একটা জি কাটা গেল, থাকলো তাহলে একটা জি, ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা নট। এখানে দেখতেছি এখানে এটা একটা রাশি, এখানে হলো তার অর্ধেকটা, কারণ এই অংশটা এটা ঠিক আছে, তাহলে এটা একটা, এটা হলো অর্ধেকটা, একটা থেকে যদি অর্ধেকটা বাদ দিই তাহলে থাকবে অর্ধেকটা, তাহলে 1/2g, উপরে থাকলো ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা নট। এটাই হলো সর্বোচ্চ উচ্চতায় ওঠার সমীকরণ। আমরা এখান থেকে একটা জিনিস লক্ষণীয় যে এইচ এর মানটা ভি নট স্কয়ারের সাথে সমানুপাতিক এবং সাইন স্কয়ার থিটার নটের সাথেও সমানুপাতিক। যদি ভিটা স্থির থাকে, ভি নটটা স্থির থাকে, তাহলে কোণ যত বাড়বে উচ্চতাও তত বেশি হবে। বিষয়টাকে আমরা এইভাবে একটু খেয়াল করতে পারি যে একটা বস্তুকে বেগ সবসময় ভি নট একই, যদি ও থিটা নটের মানটা খুব কম হয় তাহলে সেই বস্তুটা এই দিক হয়ে চলে যাবে। বেগ কিন্তু সবসময় একই, ভি নটের মানটা স্থির। আবার যদি ওই ভি নট বেগেই কোণটা বেশি করে করা হয় তাহলে ও বেশি উপরে উঠবে, আরো যদি কোণটা বাড়ানো হয় তাহলে আরো উপরের দিকে উঠবে, অর্থাৎ তাহলে উচ্চতা সবসময় বেশি হবে। অর্থাৎ বেগ যদি স্থির থাকে তাহলে কোণ বাড়লে উচ্চতার মানটাও বাড়তে থাকবে। এবার আমরা আরেকটা জিনিস লক্ষ্য করি, সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করলাম, কিন্তু এই তো সর্বোচ্চ উচ্চতা থেকে আবার পরে এক সময় ভূমিতে পতিত হবে, তাহলে যেখানে পতিত হবে আমরা জানি নিক্ষেপণ বিন্দু আর পতন বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে অনুভূমিক পাল্লা বলা হয়। অর্থাৎ এই এক্স ছিল এটা দূরত্ব, এক্স এর পরিবর্তে আমরা কি লিখবো এবার আর লিখবো, এই আর হলো অনুভূমিক পাল্লা বা রেঞ্জ। তাহলে অনুভূমিক পাল্লা কি, অনুভূমিক পাল্লা। আর আমরা এর আগে একটা সমীকরণ দেখছিলাম যে আর অর্থাৎ এক্স এর একটা সমীকরণ ছিল, সেই সমীকরণ থেকে আমরা নির্ণয় করতে পারি, অথবা যেভাবে আমরা বিবেচনা করতে সহজে, যেহেতু অনুভূমিক দিকে নির্ণয় করব তাহলে এক্স অক্ষের দিকে একটা দাগ নিলাম। আমরা জানি এক্স অক্ষের দিকে বেগের মানটা আদি বেগ হলো ভি নট কস থিটা নট। সরণ কতটুকু হলো, সরণ গেল এক্স পরিমাণ, সরণ এক্স এর পরিবর্তে হলো কি আর পরিমাণ সরণ ঘটলো, এবং আর হলো সরণ ঘটলো। এখান থেকে
টি এর পরিবর্তে তাহলে কি হলো, এই টি এর পরিবর্তে আমরা লিখবো তাহলে বড় টি, কারণ এখানে যাওয়া মানে কি, এই যে বিচরণকাল, এই বিচরণকাল আমরা যদি তাহলে এই সমীকরণ অনুসারে লিখতে চাই তাহলে নির্ণয় করতে পারি। ওই যে এস এর সমীকরণটা আবার দিলাম এবং এস অক্ষের দিকে জি এর মান কি হবে, শূন্য হবে। তাহলে আমরা ওই এই সমীকরণ অনুসারে যদি লিখতে চাই তাহলে সরলটা কত হলো, আর আর ভি নট, অর্থাৎ আদিবেগ হবে কি ভি নট কস থিটা নট, ভি নট কস থিটা নট। টি থাকলো, টি এর পরিবর্তে দেব কি বড় টি, বিচরণকাল। এবার যেহেতু এস অক্ষের দিকে ত্বরণ নাই তাহলে এদিকে হবে ত্বরণের মানটা শূন্য। তাহলে এবার আর সমান লিখতে পারি ভি নট কস থিটা নট। টি এর মানটা আমরা পাইলাম কি, টি এর মানটা আমরা এখানে পাইছি 2 ভি নট সাইন থিটা নট, 2 ভি নট সাইন থিটা নট ভাগ হলো জি। এখান থেকে আমরা লিখতে পারি ভি নট স্কয়ার 2 কস থিটা নট সাইন থিটা নট, নিচে হলো জি। এটার পরিবর্তে আমরা লিখতে পারি ভি নট স্কয়ার, যেহেতু 2 cos থিটা sin থিটা সমান sin 2 থিটা, তাহলে আমরা লিখতে পারি sin 2 থিটা, নিচে হলো জি। এটাই হলো রেঞ্জ বা পাল্লার সমীকরণ। আমরা সর্বাধিক পাল্লার শর্ত নির্ণয় করব। যেহেতু আমরা পাল্লার সমীকরণটা পাইলাম আর সমান ভি নট স্কয়ার sin 2 থিটা নট ভাগ জি, এখান থেকে এই সমীকরণ থেকে দেখা যায় ভি নট হলো আদিবেগ, এর একটা নির্দিষ্ট মান থাকবে, এর সাইন থিটা নট, তাহলে এই সাইন থিটার উপরে মানটা নির্ভর করবে আর এর মানটা বড় হবে না ছোট হবে। আর এর মানটা যদি সাইন থিটা নটের মানটা সাইন 2 থিটার মানটা সর্বোচ্চ হয়, এর মানটা যদি সর্বোচ্চ হয় তাহলেই আরটা সবচেয়ে বেশি হবে বা ম্যাক্সিমাম হবে। তাহলে সাইন থিটার সর্বোচ্চ মান হলো 1, তাহলে আমরা লিখতে পারি সাইন 2 থিটা নট এর মানটা যদি 1 হয় তাহলেই হবে আরটা সর্বোচ্চ। তাহলে এটা সমান আবার 1 সমান লিখতে পারি সাইন 90 ডিগ্রি, তাহলে উভয় দিকে সাইন বাদ দিলে 2 থিটা নট সমান হবে 90 ডিগ্রি। অতএব তাহলে থিটা নট সমান লিখতে পারি 45 ডিগ্রি, অর্থাৎ 45 ডিগ্রি কোণে যদি নিক্ষেপ করা হয় তাহলে তার পাল্লাটা সবচেয়ে বেশি হবে। এই জন্য আমরা লিখতে পারি তাহলে আর ম্যাক্সিমাম সমান ভি নট স্কয়ার ভাগ জি। আমরা এই প্রাসের সর্বাধিক পাল্লা নির্ণয় করতে পারবো। এই প্রাসের সর্বাধিক পাল্লা যদি আমাদের জানা থাকে কিভাবে সর্বোচ্চ পাল্লা পাওয়া যাবে, তাহলে কিন্তু আমরা এর ব্যবহার অনেক কিছু করতে পারি এবং বিভিন্ন জায়গায় এটা দেখা যায়। যেমন অনেক সময় দেখা যায় যে ক্রিকেট খেলায় দেখা যায় যে অনেক সময় এমনভাবে মারা হলো যে বলটা ছক্কা হলো, কোনো সময় আবার ছক্কা হয় না। কারণটা কি? দেখা যায় যদি বেশি করে নিক্ষেপ করা হয় তাহলে এটা উপরে বেশি উঠবে কিন্তু বেশি দূরে যাবে না, আবার কম করে করলে কাছে যায় পড়ে যাবে, বেশি উচ্চতায় উপরে উঠবে না। কিন্তু যদি 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয় তাহলে এটি সর্বোচ্চ দূরে যাবে, অর্থাৎ ছক্কা বা বেশি দূরে পাঠানোর জন্য আমাদেরকে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করতে হবে। তাছাড়া আরও দেখা যায় যে অনেক সময় জাম্প দেওয়ার সময় যদি দূরে আসে, লং জাম্প দেওয়ার সময় খেলোয়াড় কি করলো, দূর থেকে আসলো, কিন্তু ও কত দূর যাবে তার এটা ওই কোণটার উপর নির্ভর করবে কতক্ষণে ও নিক্ষেপ লাভ দিচ্ছে। অনেক সময় বর্ষা নিক্ষেপে দেখা যায় যখন বর্ষা নিক্ষেপ করা হয়, বর্ষাটা যদি বেশি উপরের দিকে দেওয়া হয় তাহলে উপরে যায় নিচেই পড়ে যাবে, কিন্তু কম দিলে সামনে যায় আটকে যাবে। যদি 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয় তাহলে এটা সর্বোচ্চ দূরে যাবে। আমরা তাহলে এইভাবে এটা নির্ণয় করতে পারি। তাহলে এখান থেকে দেখা যায় আর এর মানটা ভি এর সাথে সমান, ভি স্কয়ারের সাথে সমানুপাতিক এবং সাইন থিটার এর সাথেও সমানুপাতিক, অর্থাৎ একটা স্থির থাকলে অন্যটার উপর নির্ভর করবে, ওটা বাড়লে বাড়বে কমলে কমবে। আমরা এইভাবে সাধারণত এইগুলো নির্ণয় করতে পারি। এখান থেকে আমরা এই কয়েকটা জিনিস অর্থাৎ ছোটটি টিএম, এইচ, আর এবং বড়টি এর সমীকরণগুলো নির্ণয় করে আমরা একটা অঙ্ক করতে পারি। অঙ্কটা করার আগে আমরা একটু চলে যাব যে সর্বাধিক উচ্চতায় প্রাসের গতিশক্তি কি হতে পারে বা এখানে বিভব শক্তি কি হবে।
গতিশক্তি হলে এখানে আমার গতিশক্তি নির্ণয় করতে গেলে আমরা সূত্র জানি হাফ এম ভি স্কয়ার। তাহলে আমার এখানে সর্বোচ্চ উচ্চতায় বেগটা নির্ণয় করতে হবে, কিন্তু সর্বোচ্চ উচ্চতায় বেগ উলম্ব দিকে শূন্য, শুধু খালি ভূমির দিকেই থাকে। বেগটা কি হলো ভিএক্স, আমরা আগে ভিএক্স এর মানটা নির্ণয় করছি, এই সমীকরণে যদি বসাই দিই তাহলে আমরা গতিশক্তিটা পেয়ে যাব। আর সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি সমান আমরা জানি mgh, এইচ বলতে কি সর্বোচ্চ উচ্চতা। তাহলে এই সর্বোচ্চ উচ্চতার জায়গায় যদি আমরা এইচ এর মানটা সমীকরণটা বসাই দিই তাহলে চলে আসবে এটা বিভব শক্তির রাশিমালা। যদি বলি আমরা সর্বোচ্চ বিন্দুতে মোট শক্তি কি হবে, তাহলে বিভব শক্তি আর গতিশক্তি যদি আমরা সমষ্টি করি তাহলে আমরা মোট শক্তি পেয়ে যাব। এভাবে আমরা বলতে পারি এই অঙ্কটা যদি আমরা একটা অঙ্ক করি তাহলে এই সমীকরণগুলোর অঙ্কগুলো একটু খুব ইজি হয়ে যাবে একটু। তাহলে যদি আমরা অঙ্কটা দেখি 50 মিটার পার সেকেন্ড বেগে ভূমির সাথে 60 ডিগ্রি কোণে একটি বস্তুকে শূন্যে নিক্ষেপ করা হলো। তাহলে শূন্যে নিক্ষেপ করা হলো, এখন বলা হচ্ছে 1 নাম্বার এটি সর্বোচ্চ কত উপরে উঠবে। তাহলে সর্বোচ্চ কত উপরে তার উচ্চতা চাওয়া হচ্ছে। তাহলে আমরা এখানে h সমান এই সূত্রটা প্রয়োগ করে মানগুলো যদি আমরা এখানে বসাই দিই, থিটা নট আর ভি নটের মানটা বসাই দিই আর জিটা মুখস্থ আমরা, তাহলে আমরা এখান থেকে h এর মানটা নির্ণয় করতে পারবো। যদি বলি সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে, কারণ সর্বোচ্চ উচ্চতায় যেতে সময় লাগে tm, তাহলে আমরা এখান থেকে tm এর যদি সূত্রটা প্রয়োগ করে দিই তাহলে আমরা করে নিতে পারবো। কত সময় পর ভূমিতে পড়বে, তাহলে এখানে ভূমিতে আসে পড়বে, তাহলে এই যে এই দিক দিয়ে আসে পড়বে মোট, তাহলে এটা হলো কি বিচরণকাল। এটাতে আমরা বিচরণকালের সমীকরণটা প্রয়োগ করলেই আমাদের মান চলে আসবে। এখন নিক্ষেপণ বিন্দু হতে কত দূরে ভূমিত হবে, হয়তো এখান থেকে নিক্ষেপণ করলাম, এখানে আসে এখানে পড়লো, এইটুকু হলো নিক্ষেপণ হতে বিন্দু দূরে। তাহলে এখান থেকে আর এর মানটা যদি আমরা সূত্রটা প্রয়োগ করি তাহলে আমরা এই মানটা চলে আসবে। এভাবে আমরা সাধারণত এই অঙ্কগুলো